হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শ্বসন চ্যাপ্টারের ওপরে আমাদের থার্ড ভিডিও আপলোড করছি। আজকের আমাদের আলোচ্য টপিকটা হচ্ছে শ্বসন অঙ্গ বা শ্বাস অঙ্গ। ঠিক আছে, তাহলে এটাকে দুটো ভাগে আমরা ভাগ করব, প্রাণী এবং উদ্ভিদ। তাহলে প্রাণীর ক্ষেত্রে তোমরা দেখবে যে প্রাণীরা বিভিন্ন পরিবেশে বাস করে। কেউ জলে আছে, কেউ স্থলে আছে। মূলত এই দুটোই পরিবেশ পাওয়া যায়। তো এই দুটো পরিবেশে থাকার জন্য তাদের দুই রকমের শ্বাস অঙ্গ সেখানে তৈরি হয়েছে। তাহলে প্রথম আমরা দেখে নিই শ্বাস অঙ্গ বলতে আমরা কি বুঝবো, তারপর আমরা পরে ডিটেলসে আসব। তাহলে শ্বাস অঙ্গ হচ্ছে জীবের সেই অঙ্গ যে অঙ্গের দ্বারা গ্যাসীয় বিনিময় ঘটে। অর্থাৎ গ্যাসীয় বিনিময় মানে কি বুঝবো আমরা? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। যেটা শ্বাসঅঙ্গ হবে সেই অঙ্গে পরিবেশ এবং জীবদেহের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটবে। অক্সিজেন জীবদেহে ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড সেই অঙ্গে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অঙ্গ মারফত বা দ্বারা জীবদেহ এবং পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, এই অংশটাকে বলা হয় গ্যাসীয় বিনিময়, বা লিখতে পারো গ্যাসীয় বিনিময় ঘটে। তাকে শ্বাস অঙ্গ বলে। তাহলে শ্বাস অঙ্গ হচ্ছে সেই অঙ্গ যে অঙ্গে পরিবেশ এবং জীবের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, সঠিক অর্থে অক্সিজেনটা আগে বলবে, অক্সিজেন আগে ঢোকে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে, সেইটাকেই বলা হয় শ্বাসঅঙ্গ। এখানে একটা উদাহরণ আমি দিয়েছি। এখানে দেখো, মানুষের শ্বাসঅঙ্গ হচ্ছে ফুসফুস। কেন শ্বাসঅঙ্গ ফুসফুস? এই অঙ্গে দেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় বা আদান প্রদান ঘটছে। যখন আমরা প্রশ্বাস ক্রিয়া করছি তখন অক্সিজেনপূর্ণ বাতাস ফুসফুসের মধ্যে ঢুকছে, এটা ফুসফুস দুটো। তাহলে অক্সিজেনপূর্ণ বাতাসটা ফুসফুসের মধ্যে ঢুকছে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এমনি করে এই যে গোল গোল থলিগুলো আছে, এই থলিগুলোকে বলা হয় অ্যালভিওলাস। অনেক থলি আছে, অ্যালভিওলাই বহু বচন। তাহলে এর মধ্যে অক্সিজেনপূর্ণ বাতাসটা ঢুকছে, তাহলে অক্সিজেনটা ঢুকছে এখানে। এবারে অক্সিজেনটা এখান থেকে, এর চারপাশে দেখো রক্তজালক আছে, এই রক্তজালকে রক্তের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করছে। তাহলে পরিবেশের অক্সিজেন জীবদেহের মধ্যে প্রবেশ করলো। আর কার্বন ডাইঅক্সাইডটা দেখো রক্ত থেকে আবার বায়ুথলিতে যাচ্ছে, উল্টো পথে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? ফুসফুসের মধ্যে কি হচ্ছে? অ্যালভিওলাস এবং তাকে ঘিরে থাকা রক্তজালকের মধ্যে
অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বা বিনিময় ঘটছে, সেই জন্য ফুসফুসটা হচ্ছে শ্বাসঙ্গ। তাহলে শ্বাসঙ্গ হতে গেলে সেই অঙ্গে কী হবে? সেই অঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটবে, এটা মনে রাখবে। এবারে আমরা বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ কী কী আছে সেটা দেখব একটা চার্টের দ্বারা, সেটাকে আমরা দেখব। তাহলে তোমরা দেখো যে জীবজগতে সরল থেকে জটিল বিভিন্ন প্রাণী রয়েছে। সরল থেকে ধীরে ধীরে জটিল প্রাণীর সৃষ্টি হয়েছে ইভলিউশন বা অভিব্যক্তি অনুসারে। তাহলে যেমন সরল প্রাণী রয়েছে এককোষী, তেমনি বহুকোষী, তাদের আবার জটিলতা রয়েছে, তারা ভিন্ন ভিন্ন পরিবেশে আছে। তাহলে যেমন জীবদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে এককোষী থেকে বহুকোষী, তেমনি আবার তারা ভিন্ন ভিন্ন পরিবেশে আছে। তাহলে সেই অনুযায়ী তাদের শ্বাসঙ্গ ভিন্ন ভিন্ন আছে, ভিন্ন ভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য, ভালোভাবে টিকে থাকার জন্য। তাহলে এখানে আমরা দেখব একেবারে সরল থেকে জটিল এই ক্রমে প্রাণীর ক্ষেত্রে কি কি শ্বাসঙ্গ রয়েছে এবং তারা কিভাবে তাদের সেই পরিবেশে শ্বাসঙ্গ হিসাবে কাজ করছে এবং তাদেরকে টিকে থাকতে সাহায্য করছে। প্রথমে দেখো 1 নম্বরে অ্যামিবা, স্পঞ্জ এবং হাইড্রা, এই 3টে প্রাণীর নাম আমি লিখেছি। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, তার দেহটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত। তেমনি আরও এককোষী প্রাণী আছে, যেমন প্যারামেশিয়াম, ইউগ্লিনা, এককোষী প্রাণী। স্পঞ্জ বহুকোষী, কিন্তু তার মধ্যে কোনো কলা নেই। হাইড্রা বহুকোষী, তার মধ্যে কলা আছে। তাহলে ধীরে ধীরে ক্রমিক উন্নতি হলো। তাহলে এদের ক্ষেত্রে এককোষী বা কিছু বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বাসঙ্গ দেহতল। তাহলে দেহতল কিভাবে শ্বাসঙ্গ হিসাবে কাজ করছে দেখো। তাহলে এই ছবিটা একটা অ্যামিবার ছবি। অ্যামিবা এককোষী একটা প্রাণী। এর ক্ষেত্রে দেখো এর যে কোষ পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দাটা এক্ষেত্রে দেহতল হিসাবে কাজ করছে। এর মাধ্যমে জলের অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকছে, আর কোষে উৎপন্ন শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা আবার পরিবেশে অর্থাৎ জলের মধ্যে নির্গত হচ্ছে। তাহলে এই দেহতল যেটা কোষ পর্দা মূলত, এর মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটছে, তাই দেহতলটা হচ্ছে অ্যামিবার শ্বাসঙ্গ। এবার আমরা হাইড্রার ক্ষেত্রে দেখব। এইটা দেখো দেহতল হাইড্রার। দুটো কোষের স্তর, এটা বাইরের, এটাকে বলা হয় এক্টোডার্ম। এটা ভেতরের কোষের স্তর, এটাকে বলা হয় এন্ডোডার্ম। তাহলে এই দেহতলের মাধ্যমে এও জলে থাকে, অর্থাৎ পরিবেশের অক্সিজেনটা জীবদেহের মধ্যে গৃহীত হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে মুক্ত হচ্ছে। তাহলে যে অঙ্গের মারফত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে সেটাই শ্বাসঙ্গ। তাহলে হাইড্রার ক্ষেত্রে দেহতলটা শ্বাসঙ্গ হিসাবে কাজ করছে। 2 নম্বর,
কেঁচো এবং জোঁক। কেঁচো এবং জোঁক এরা জলে থাকে, এদের শাসঙ্গ ত্বক, অ্যাকচুয়ালি ভেজা ত্বক, সিক্ত ত্বক। তাহলে কীভাবে ত্বক শাসঙ্গ হিসাবে কাজ করছে, কীভাবে সেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটছে আমরা দেখি। এটা দেখো রক্ত জালক, এর মধ্যে রক্ত আছে। এটা ত্বকের এপিথেলিয়াম। এই পুরোটাই হচ্ছে ত্বকের ছেদ। স্যাঁতস্যাঁতে জায়গাতে থাকে কেঁচো, কিছুটা মানে জলীয় পরিবেশ, আর বাতাসের মধ্যেও তার সিক্ত ত্বকের সাহায্যে শ্বাসকার্য চলে। তাহলে বুঝতে পারছো যে সিক্ত ত্বকের মধ্যে তার রক্ত জালক রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, বাইরের পরিবেশ থেকে অক্সিজেন এইটা তার রক্ত জালকের মধ্যে, অ্যাকচুয়ালি এটাকে একটু বাড়িয়ে দাও, রক্ত জালকের রক্তের মধ্যে প্রবেশ করছে। আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা যেখানে এসে আছে, বাতাসে বা একটা আর্দ্র পরিবেশে, সেই জায়গাতে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ত্বকের ভেতরে যে রক্ত জালক আছে তার মাধ্যমেই অক্সিজেন গৃহীত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই ত্বকটা কেঁচো বা জোঁকের ক্ষেত্রে একই, কেঁচো বা জোঁকের ক্ষেত্রে ত্বকটা শাসঙ্গ হিসাবে কাজ করছে। আরশোলা, ফড়িং, আরশোলা, ফড়িং এরা পতঙ্গ শ্রেণীর প্রাণী। পতঙ্গ কাদের বলা হয়? যাদের 3 জোড়া পা আছে, 2 জোড়া ডানা আছে, সন্ধিপদ পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এদের ক্ষেত্রে শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া এবং 10 জোড়া শ্বাসছিদ্র। কীভাবে কাজ করছে দেখো, এটা দেখো ট্রাকিয়া, আর এগুলো হচ্ছে শ্বাসছিদ্র। দশ জোড়া আছে। তাহলে বাইরের থেকে অক্সিজেন, এটা বাতাস, পতঙ্গরা স্থলে থাকে, তাহলে বাতাসের অক্সিজেনটা এই যে শ্বাসছিদ্র আছে, এই শ্বাসছিদ্রর মধ্যে দিয়ে ট্রাকিয়াতে প্রবেশ করছে এবং তারপরে কোষে কোষে যাচ্ছে। কীভাবে দেখো, এখানে একটু ছবি আঁকা যায়। তাহলে এটা ট্রাকিয়া, এখানে কোষে কোষে পৌঁছাচ্ছে, এগুলো কোষ। এটা হচ্ছে ট্রাকিওল, এটা হচ্ছে ট্রাকিয়া। তাহলে এই শ্বাস ছিদ্র দিয়ে বাতাসটা এখানে ঢুকছে, তারপরে এটা আস্তে আস্তে কোষে পৌঁছাচ্ছে। তাহলে অক্সিজেনটা এইভাবে ট্রাকিয়া মাধ্যমে, প্রথমে শ্বাস ছিদ্র দিয়ে ঢুকছে, ট্রাকিয়ার মাধ্যমে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাচ্ছে। আবার কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা, তাহলে অক্সিজেনটা ঢুকলো, আবার কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা উল্টো পথে ট্রাকিওল থেকে ট্রাকিয়া, এমনি করে শ্বাসছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে পতঙ্গ যারা, তাদের সবারই ক্ষেত্রে শ্বাসঙ্গ কিন্তু ট্রাকিয়া এবং 10 জোড়া শ্বাসছিদ্র। চিংড়ি,
চিংড়ি কিন্তু মাছ নয়, এটা পোকা। চিংড়ি কাঁকড়ার ক্ষেত্রে এরা জলে থাকছে, তাহলে এদের ক্ষেত্রে শ্বাসঙ্গ কিন্তু বই ফুলকা। তাহলে জলে যারা থাকে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। তাহলে চিংড়ি কাঁকড়া শ্বাসঙ্গ বই ফুলকা, মানে ফুলকাটা বইয়ের পাতার মতো। মাকড়সা এও বাতাসের পরিবেশে থাকে, এর ক্ষেত্রে শ্বাসঙ্গ কিন্তু বই ফুসফুস, ফুসফুসটা বইয়ের পাতার মতো। এটা ভালো করে মনে রাখবে যে মাছের শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা। মাছ জলে থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে আমরা দেখব যে কীভাবে ফুলকা মাছের ক্ষেত্রে শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। তাহলে এটা দেখো কানকো, মাথার পেছনে একটা ফ্ল্যাপ থাকে যেটা তুললেই ফুলকাটা লাল রঙের দেখা যায়। এটা দেখো মুখ, তাহলে মুখ দিয়ে জল নিচ্ছে আর কানকো দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে জলজ পরিবেশে আছে। তাহলে যখন জলটা নিচ্ছে তখন জলটা ফুলকাগুলোর মধ্যে প্লাবিত হচ্ছে। এখানে দেখো দু সাইডে 4 জোড়া ফুলকা আছে, মাথার মধ্যে দু সাইডে 4 জোড়া ফুলকা। প্রত্যেকটা ফুলকা ফুলকা প্রকোষ্ঠের মধ্যে আছে, এগুলো হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। তাহলে জলটা ফুলকার মধ্যে প্লাবিত হচ্ছে, তখন কি হচ্ছে, জলের ভেতরে যে অক্সিজেন সেটা ফুলকার মধ্যে থাকা রক্ত জালকের রক্তের মধ্যে প্রবেশ করছে, আর রক্তের যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা জলের মধ্যে ফিরে আসে। তাহলে অক্সিজেন ফুলকার মধ্যে ঢুকছে, অক্সিজেন ঢুকছে আর ফুলকার থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে, CO2 বেরিয়ে আসছে। যদি একটা ফুলকাকে আমরা বড় করে দেখি, এখানে দেখো ফুলকা পাত আছে, এটা হচ্ছে ফুলকা পাত। তাহলে এইটাই ফুলকার রক্তজালক। এখানেই অক্সিজেনটা ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ফুলকার মধ্যে ফুলকা পাত থাকে যার মধ্যে রক্ত জালক আছে, সেই রক্তজালকের রক্তের মধ্যে অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইডটা সেখান থেকে জলের মধ্যে চলে আসছে। তারপরে কানকো দিয়ে জলটা যখন বেরোচ্ছে তখন ওই জলের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এইভাবে ফুলকা মাছের ক্ষেত্রে শ্বাসঙ্গ হিসাবে কাজ। এবার একটা স্পেশালাইজড একটু জায়গা, মাছের কিছু কিছু মাছের ক্ষেত্রে ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে। তাহলে অতিরিক্ত শ্বাসঙ্গ, এটা কি না, জিওল মাছ যারা, যেমন শিঙ্গি, মাগুর এবং কই, এদের ক্ষেত্রে ফুলকা ছাড়া অতিরিক্ত শ্বাসঙ্গ বলে এক বিশেষ ধরনের শ্বাসঙ্গ থাকে। কেন থাকে? তারা অগভীর জলাশয়ে থাকে যেখানে অক্সিজেনের পরিমাণ কম, তখন ফুলকার সাহায্যে তারা শ্বাসকার্য চালাতে পারে না। তখন তাদের শ্বাসকার্য চালাবার জন্য অতিরিক্ত অক্সিজেন লাগে, তখন তারা বাতাসের মধ্যে থেকে অক্সিজেন গ্রহণ করে
সেই শ্বাস অঙ্গের মধ্যে জমা রাখে এবং শ্বাসকার্য চালায়। কিছু কিছু জিওল মাছ আছে, যেমন কই, এরা ডাঙাতে গমন করতে পারে। তখন ওই অতিরিক্ত শ্বাসযন্ত্রের মধ্যে অক্সিজেন তারা ভরে রেখে তারা শ্বাসকার্য চালায়, বা বেশ কিছুক্ষণ জলের বাইরে তারা বেঁচে থাকে। তারা জলাশয় পরিবর্তন করে, এক জলাশয় থেকে আরেক জলাশয় যায়। তখন ফুলকা দিয়ে তাদের শ্বাসকার্য সম্ভব হয় না। তখন অতিরিক্ত শ্বাসযন্ত্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন নিয়ে তারা শ্বাসকার্য চালায়। তাহলে এই কারণেই তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র। তাহলে 3 ধরনের মাছের ক্ষেত্রে কি কি অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে আমরা দেখব। যেমন কই, শিঙ্গি এবং মাগুর। এদেরকে জিওল মাছ বলা হয় এক কথায়, জলের বাইরে বেঁচে থাকে বলে এদেরকে জিওল মাছ বলা হয়। ফুলকা তো রয়েছে, এটা ফুলকা, তার ওপরে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকছে এরকম ফুলের পাপড়ির মতো, ঠিক যেন গোলাপ ফুলের পাপড়ি। কিরকম দেখতে? গোলাপ ফুলের পাপড়ির মতো। কার ক্ষেত্রে? কই মাছের ক্ষেত্রে। তাহলে এর মাধ্যমে অক্সিজেন বাতাস থেকে শোষণ করে ভরে রাখে এবং তার সাহায্যে জলের বাইরে যখন থাকে, তাকে জলের বাইরে যেতে হয়, তখন ওই অতিরিক্ত শ্বাসযন্ত্রের মাধ্যমে সে শ্বাসকার্য চালায়। এবার দেখো শিঙ্গি মাছের ক্ষেত্রে কেমন থাকে শ্বাসঙ্গটা। ফুলকা রয়েছে, ফুলকা, তার উপরে নলাকার অতিরিক্ত শ্বাসযোগ। এটা হচ্ছে অতিরিক্ত শ্বাসঙ্গ। তাহলে শিঙ্গি মাছের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসঙ্গটা হচ্ছে নলাকার, এটা মনে রাখবে। তাহলে কেমন দেখতে? নলাকার। এর মধ্যে বাতাস ভরে রাখে, অক্সিজেন, এবং জলের বাইরে যখন থাকে তখন অতিরিক্ত শ্বাসঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এটা ফুলকা। এবার দেখো মাগুর মাছের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্রটা এরকমভাবে বৃক্ষাকার, এটা মনে হবে, বৃক্ষাকার। তার কার ক্ষেত্রে? মাগুর মাছের ক্ষেত্রে। এর মধ্যে অক্সিজেন বাতাস থেকে ভরে রাখছে, অ্যাকচুয়ালি মুখ দিয়ে বা তার নস্ট্রিল দিয়ে অক্সিজেনটা গ্রহণ করে। তো অতিরিক্ত শ্বাস অঙ্গের মাধ্যমে সে তার মধ্যে অক্সিজেন জমা রাখে, এবং যখন বাতাসের মধ্যে যখন থাকে বায়বীয় পরিবেশে, তখন সে পুকুর চেঞ্জ করে বা যখন স্থলে উঠে আসে অক্সিজেনের জন্য, ওই অগভীর জলাশয়ে অক্সিজেন পায় না, তখন অতিরিক্ত শ্বাস অঙ্গের অক্সিজেনের সাহায্যে তার শ্বাসকার্য চলে। তাহলে ব্যাঙ বলতে এখানে পূর্ণাঙ্গ ব্যাঙ আমরা বলছি। ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী। তোমরা জানো যে তার লার্ভা অবস্থাটা জলে এবং পূর্ণাঙ্গ অবস্থাটা স্থলে কাটে, তাই ব্যাঙ উভচর প্রাণী। তো পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে শ্বাসঙ্গ একরকম, আর ব্যাঙের যে লার্ভা বা শৈশব অবস্থা তার শ্বাসঙ্গ আরেক রকম। প্রথমে আমরা পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসঙ্গ কী কী থাকে সেটা দেখব। ফুসফুস হচ্ছে প্রধান শ্বাসঙ্গ। এছাড়া থাকছে মুখবিবর, গলবিলীয় পর্দা,
আর থাকছে ত্বক, তিনটে। প্রথমে দেখো ফুসফুস, তাহলে দুটো ফুসফুস থাকছে পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে, এবং ফুসফুস দুটো ট্রাকিয়ার সঙ্গে যুক্ত, এটা শ্বাসনালী। অসংখ্য বায়ুথলি আছে এখানে ফুসফুসের মধ্যে, ঠিক আছে। এই বায়ুথলিগুলোকে ঘিরে, এটাকে যদি আমরা বড় করে দেখি, তাহলে প্রত্যেকটা বায়ুথলিকে ঘিরে রক্ত জালক আছে। তাহলে পরিবেশের যে অক্সিজেনটা, সেটা বায়ুথলির মধ্যে প্রবেশ করছে। এইভাবে অক্সিজেন বায়ুথলির মধ্যে প্রবেশ করছে। বায়ুথলির থেকে রক্ত জালকের মধ্যে, এটা রক্ত জালক, তাহলে বায়ুথলি থেকে রক্ত জালকের মধ্যে অক্সিজেন প্রবেশ করছে। এখানে যে রক্তটা আছে বায়ুথলির চারপাশে, রক্ত জালকের মধ্যে যে রক্তটা আছে, সেটা হচ্ছে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা বায়ুথলিতে গিয়ে প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে রক্তের কার্বন ডাইঅক্সাইড বায়ুথলির মধ্যে প্রবেশ করছে, আর বায়ুথলির অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করছে। এইভাবে রক্তটা বিশুদ্ধ হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ঘটছে। তাহলে ফুসফুস পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে প্রধান শ্বাসঙ্গ। এখানে কার্বন ডাইঅক্সাইডটা তারপরে বাইরে বেরিয়ে যাচ্ছে। মুখবিবর গলবিলীয় পর্দা পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। ব্যাঙের মুখের ভেতরে প্রথম অংশটা মুখবিবর, পেছনের অংশটা গলবিলি। তাহলে ওই জায়গাতে একটা রক্ত জালকপূর্ণ একটা পর্দা আছে, যেটাকে বলা হয় মুখবিবর গলবিলীয় পর্দা। ওর মধ্যে রক্ত জালক থাকে। তাহলে বাতাসের অক্সিজেনটা ওই পর্দার যে রক্ত জালক, তার রক্তের মধ্যে প্রবেশ করে, এবং রক্তের কার্বন ডাইঅক্সাইডটা বাতাসের মধ্যে ফিরে যায় বা ত্যাগ হয়। অর্থাৎ এখানে দেখো গ্যাসীয় আদান প্রদান ঘটছে, তাই শ্বাসঙ্গ মুখবিবর গলবিলীয় পর্দার মাধ্যমে। এরপরে দেখো ত্বক। ব্যাঙের ক্ষেত্রে একটা ক্ষেত্রে ত্বক শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। কখন? ব্যাঙ যখন শীত ঘুমে যায়, শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যায়, ব্যাঙ হচ্ছে শীতল রক্তবিশিষ্ট প্রাণী, তার দেহের তাপমাত্রা কমে যায়। শীতল রক্তবিশিষ্ট প্রাণী কাদের বলা হয়? পরিবেশের তাপমাত্রা বাড়লে দেহের তাপমাত্রা বাড়ে, পরিবেশের তাপমাত্রা কমলে দেহের তাপমাত্রা কমে। বোঝা গেল? তাহলে শীতল রক্তবিশিষ্ট প্রাণীদের ক্ষেত্রে পরিবেশের উপরে দেহের তাপমাত্রাটা বাড়ে বা কমে। পরিবেশের তাপমাত্রা বাড়লে বাড়ে, পরিবেশের তাপমাত্রা কমলে কমে। তাহলে ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙ শীতল রক্তবিশিষ্ট প্রাণী। শীতকালে কি হয়? যখন পরিবেশের তাপমাত্রা কমে যায়, তখন তার দেহেরও তাপমাত্রা কমে যায়, দেহের বিপাকের হার কমে যায়। এই সময়তে তার ফুসফুসীয় শ্বসনের কোনো প্রয়োজন হয় না, শক্তি কম দরকার হয়। তখন তার ত্বকীয় শ্বসনের সাহায্যে তার শ্বসনটা চলে। তাহলে শীত ঘুমের সময় পূর্ণাঙ্গ ব্যাঙের ক্ষেত্রে ত্বকীয় শ্বসন বা ত্বকের সিক্ত ত্বক, ত্বক বলতে যে কোনো ত্বক যখন বলা হবে সিক্ত হতে হবে, তাহলে সিক্ত ত্বকের সাহায্যে তার কিন্তু শ্বাসকার্য চলে। অর্থাৎ অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এই আদান প্রদানটা কিন্তু সিক্ত ত্বকের দ্বারাই ঘটে, তাই সিক্ত ত্বক শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। 8 নম্বর ব্যাঙাচি। বৈফুল্কা। তাহলে ব্যাঙাচি হচ্ছে ব্যাঙের লার্ভা অবস্থা, যেটা জলে থাকে। যখন জলে থাকে তখন তার শ্বাসঙ্গ কিন্তু বৈফুল্কা। এখানে দেখো আমরা কিভাবে বৈফুল্কা কাজ করছে।
দেখি, এটা দেখো বহিঃফুলকা। জলের মধ্যে রয়েছে, এখানে রক্ত জালক আছে। অক্সিজেনটা জলের থেকে রক্তের মধ্যে প্রবেশ করছে, আর রক্তের কার্বন ডাইঅক্সাইডটা জলের মধ্যে প্রবেশ করছে। তাহলে ব্যাঙাচির ক্ষেত্রে শ্বাসঅঙ্গ হচ্ছে বহিঃফুলকা, মনে রাখবে। এটা শর্ট কোশ্চেন কিন্তু থাকে মাঝে মাঝে। ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কি? তাহলে ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম হচ্ছে বহিঃফুলকা। এরপর আমরা দেখব আরেকটু উন্নত প্রাণী, সরীসৃপ। তার শ্বাসঅঙ্গ ফুসফুস। পক্ষী, তার শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস। স্তন্যপায়ী, তার শ্বাসঅঙ্গ ফুসফুস। সরীসৃপ কারা? যারা বুকে ভর দিয়ে চলে। তাহলে ব্যাঙের থেকে আরেকটু উন্নত হলো, এরা পুরোপুরি ডাঙায় থাকে, বুকে ভর দিয়ে চলে। টিকটিকি, গিরগিটি, সাপ, এরা হচ্ছে সরীসৃপ। কুমির সরীসৃপ। তাহলে সরীসৃপের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ ফুসফুস। পক্ষী যেমন পায়রা বা ময়ূর, এদের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ ফুসফুস। স্তন্যপায়ী যারা, যারা মায়ের দুধ পান করে বড় হয়, যাদের বৈকর্ণ থাকে, গায়ে লোম থাকে, তারা স্তন্যপায়ী। তাহলে তাদের শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস। তাহলে এই তিনটে ক্ষেত্রে মনে রাখবে, এটা একটা ফর্মুলা, এটা সাধারণ নিয়ম হিসাবে এটাকে মনে রাখা যায় যে সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী হলেই তার শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস হবে, সে জলে থাকুক আর ডাঙায় থাকুক। আমরা দেখেছি কিছু কিছু সরীসৃপ জলেও থাকে, যেমন কুমির। কুমির হচ্ছে এমন একটা সরীসৃপ যেটা জলে থাকে, তার শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস। এমনিতে কি মনে হচ্ছে যে জলে আছে তাই শ্বাসঅঙ্গ ফুলকা হওয়া উচিত, কিন্তু না। যেহেতু সরীসৃপ, সব সময়তেই শ্বাসঅঙ্গ ফুসফুস। যে কোনো সরীসৃপে সব সময়তেই শ্বাসঅঙ্গ ফুসফুস, জলে থাক বা স্থলে থাক। ঠিক সেরকম তিমি। তিমি একটা স্তন্যপায়ী, জলে থাকে। তাহলে মনে হতে পারে জলে আছে তাই তার শ্বাসঅঙ্গ ফুলকা হওয়া উচিত, কিন্তু না। তিমি যেহেতু স্তন্যপায়ী, সমস্ত স্তন্যপায়ীরই শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস, তাই তিমিরও শ্বাসঅঙ্গ ফুসফুস। তাই এইটাকে একটা ফর্মুলা হিসাবে মনে রাখাটা ভালো, যে কোনো সরীসৃপ, যে কোনো পক্ষী এবং যে কোনো স্তন্যপায়ীর শ্বাসঅঙ্গ সব সময়তেই ফুসফুস। এখানে কোশ্চেন থাকে, যেহেতু ব্যতিক্রমী এটা, সেই জন্য এখান থেকে কোশ্চেন থাকে কুমিরের শ্বাসঅঙ্গের নাম কি? তাহলে ফুসফুস। কীভাবে মনে রাখতে হবে? কুমির হচ্ছে সরীসৃপ, সবসময় শ্বাসঅঙ্গ ফুসফুস। তিমির শ্বাসঅঙ্গ কি? ফুসফুস। জলে থাকলেও যেহেতু স্তন্যপায়ী, তার শ্বাসঅঙ্গ কিন্তু ফুসফুস। তাহলে এই নিয়ম অনুযায়ী এটাকে মনে রাখতে হবে। এবার আমরা আসব যে শ্বাসঅঙ্গের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা যে পুরোটা পড়লাম, দেখলাম যে কীভাবে শ্বাসঅঙ্গগুলো কাজ করছে। তাহলে এটা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমরা দেখব যে শ্বাসঅঙ্গের কী কী বৈশিষ্ট্য তাহলে থাকবে। তাহলে কোনো একটা অঙ্গকে শ্বাসঅঙ্গ হতে গেলে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেই অঙ্গটায় গ্যাসীয় আদান প্রদানের জন্য তার ক্ষেত্রফলটা বেশি হতে হবে। তার এক নম্বর হচ্ছে গ্যাসীয় আদান প্রদানের জন্য ক্ষেত্রফল বেশি হবে, এক, ওই অঙ্গটার ক্ষেত্রফলটা বেশি হবে। দুই, রক্ত জালক পূর্ণ হবে।
শাসঙ্গ যেটাই হবে তার মধ্যে রক্তজালক থাকবে। নিম্ন শ্রেণীর কিছু প্রাণী ছাড়া, যেমন দেহতল যে ক্ষেত্রে কাজ করছে সেটা বাদে অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই যেটাই শাসঙ্গ হবে তার মধ্যে কিন্তু রক্তজালক থাকবে, অর্থাৎ রক্ত থাকবে। ওই রক্তের মধ্যেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা ঘটছে। তাহলে শাসঙ্গ যেটাই হবে তার মধ্যে রক্তজালক থাকবে, এটা মনে রাখবে। যেটা শাসঙ্গ হবে সেটা ভেদ্য হবে কার প্রতি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রতি। অর্থাৎ সেই অঙ্গটাতে অক্সিজেন খুব সহজেই যাতে ব্যাপন প্রক্রিয়াতে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে সেই অঙ্গটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রতি ভেদ্য হবে। তাহলে এই তিনটে শাসঙ্গের প্রধান বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে শাসঙ্গগুলো কাজ করে। উদ্ভিদের কি নির্দিষ্ট শাসঙ্গ আছে? যদি ইয়েস অর নোতে যদি বলতে হয় তাহলে নো, উদ্ভিদের নির্দিষ্ট কোনো শাসঙ্গ নেই। তাহলে মনে রাখবে, নির্দিষ্ট শাসঙ্গ নেই। কতগুলো অঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে শাসঙ্গ হিসাবে কাজ করে, অর্থাৎ এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, অর্থাৎ এদের মাধ্যমে শ্বাসকার্য চলে। যেমন 1 নাম্বার পত্ররন্ধ্র। পাতার ক্ষেত্রে দেখবে দুটো ত্বক থাকে। দেখো এইটা হচ্ছে ঊর্ধ্বত্বক, উপরের ত্বক, ঊর্ধ্বত্বক। এটা হচ্ছে নিম্নত্বক। তো এখানে দেখো পাতা দু রকমের হয়, এক হচ্ছে সমাঙ্কপিষ্ট, সমাঙ্কপিষ্ট পাতা। এর ক্ষেত্রে দুটো ত্বকেই পত্ররন্ধ্র থাকে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। এর মাধ্যমে অক্সিজেন ভেতরে ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে। এর দুপাশের কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ, মনে রাখবে, রক্ষী কোষ। তাহলে সমাঙ্কপিষ্ট পাতা কোনগুলো? যে পাতাগুলো মাটির সঙ্গে লম্বভাবে থাকে, অর্থাৎ দুদিকেই সমান সূর্যালোক পড়ে। এক্ষেত্রে দুটো পাতাতেই পত্ররন্ধ্র থাকে। তাহলে পত্ররন্ধ্রগুলোর মাধ্যমে পরিবেশের অক্সিজেন পাতার কোষের মধ্যে ঢোকে, ভেতরে মেসোপিল কলা আছে, কোষের মধ্যে ঢোকে এবং কোষের কার্বন ডাইঅক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা কি বলেছি? যে অঙ্গের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ঘটবে সেই অঙ্গটাকে শাসঙ্গ বলা হয়। তাহলে পত্ররন্ধ্রের ক্ষেত্রে শাসঙ্গ হিসাবে কাজ করছে। কিন্তু পাতাটা যদি বিষমপিষ্ট হয়, যদি বিষমপিষ্ট পাতা হয়, তাহলে এক্ষেত্রে একটা ত্বকে মানে নিম্ন ত্বকে পত্ররন্ধ্র থাকবে, ঊর্ধ্ব ত্বকে কিন্তু তখন কোনো পত্ররন্ধ্র থাকবে না, যদি এটা বিষমপিষ্ট পাতা হয়। বিষমপিষ্ট পাতা, বিষমপিষ্ট পাতা মানে হচ্ছে এক তলে সূর্যালোক পাবে, আরেক তলে পাবে না, মাটির সঙ্গে সমান্তরালভাবে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো বিষমপিষ্ট পাতা হয়, আর একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলো সমাঙ্কপিষ্ট হয়, যেমন ধান সমাঙ্কপিষ্ট পাতা। বিষমপিষ্ট পাতা আম, যেগুলো মাটির সঙ্গে সমান্তরালভাবে থাকে, একদিকে সূর্যালোক পায়, ওই জন্য বিষমপিষ্ট। তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র নিম্ন ত্বকে পত্ররন্ধ্র থাকবে, ঊর্ধ্ব ত্বকে কোনো পত্ররন্ধ্র নেই। তখন সেক্ষেত্রে ঊর্ধ্ব ত্বকে কোনো পত্ররন্ধ্র থাকছে না।
তাহলে দেখো বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে শুধু নিম্নত্বকেই পত্ররন্ধ্র আছে। অক্সিজেন গ্যাস বাতাস থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে ভেতরে ঢুকছে, আর কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে। এইভাবে গ্যাসীয় বিনিময় ঘটছে। পত্ররন্ধ্র এখানে শ্বাসঅঙ্গের কাজ করছে। এটা দেখো কিছু কিছু উদ্ভিদে লেন্টিসেল শ্বাসঅঙ্গের কাজ করে। লেন্টিসেলটা কি না, গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে কতগুলো ডিম্বাকার ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় লেন্টিসেল। তো কাণ্ডের যে ত্বক, সে ত্বকের মধ্যে কতগুলো ডিম্বাকার ছিদ্র, এই ছিদ্রের মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাস ভেতরে ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বার হয়। তাহলে এটা শ্বাসঅঙ্গের কাজ করে। গুল্ম উদ্ভিদ যেমন জবা, আর বৃক্ষ জাতীয় উদ্ভিদ যেমন আম ইত্যাদি, তাহলে এদের কাণ্ডের ত্বকে লেন্টিসেল থাকে। এখানে দেখো শ্বাসমূল উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে। তাহলে কোন উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল শ্বাসঅঙ্গ? লবণাম্বু উদ্ভিদ। লবণাম্বু উদ্ভিদ মানে হচ্ছে সুন্দরী, গেওয়া, গরান প্রভৃতি উদ্ভিদ, যেগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটিতে জন্মায়। সেই উদ্ভিদগুলোকে বলা হয় লবণাম্বু উদ্ভিদ। কী কী উদাহরণ? সুন্দরী, গরান, গেওয়া। তো এরা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের লবণাক্ত মাটি বা লোনা মাটিতে জন্মায়। ওই মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে এবং অক্সিজেনের পরিমাণ কম থাকে। তাহলে কী বললাম? মাটিতে লবণের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম। এই কথাটা মনে রাখবে, অক্সিজেনের পরিমাণ কম। তো লবণ বেশি থাকার জন্য অক্সিজেনের পরিমাণ কম থাকে। তখন মাটির মধ্যে যে মূল থাকে, সেই মূলের শ্বসন ক্রিয়াতে ব্যাঘাত ঘটে, শ্বসন ঠিকমতো হয় না। তাই এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মূলের যে প্রধান মূল, এটা দেখো প্রধান মূল, এই প্রধান মূলের কতগুলো শাখা মাটি ভেদ করে খাড়াভাবে উঠে আসে। অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে, তার বিপরীতে মূলগুলো মাটি ভেদ করে ওপরে উঠে আসে। এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। এদের ডগাতে ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় শ্বাসছিদ্র। এর মাধ্যমে অক্সিজেন বাতাস থেকে গৃহীত হয়, আর কার্বন ডাইঅক্সাইড বাতাসের মধ্যে বর্জিত হয়। অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটছে শ্বাসমূলের মাধ্যমে। অর্থাৎ শ্বাসমূল শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করছে। তো এটা অভিকর্ষ বলের বিপরীতে এই মূলগুলো বৃদ্ধি পায়, এটাও মনে রাখবে। তাহলে এরকম কোশ্চেন থাকে যে শ্বাসমূল কি, শ্বাসমূল কিভাবে উদ্ভিদের শ্বাসকার্যে সাহায্য করে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের এই টপিকটা রইল। আশা করি তোমরা এটাকে ফলো করলে এই অধ্যায়ের ওপরে সমস্ত প্রশ্নেরই উত্তর করতে পারবে।